এই বিজয় বাংলাদেশের, এই বিজয় গণতন্ত্রকামী জনগণের। দেশের সাথে আমরা সবাই এক। জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। নির্বাচনের জয় গণতন্ত্রকামী মানুষকে উৎসর্গ করলেন তারেক রহমান। সব প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়নের ঘোষণা, যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা রক্ষায় জোর। দেশ পুনর্গঠনে চাইলেন সব দল মতের সহযোগিতা। এবার দেশ গড়ার পালা আমাদের। দেশ পুনর্গঠনের এই যাত্রায় আপনি, আমি, আমাদের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে অবশ্যই। যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো রকমের অন্যায় কিংবা বেআইনি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। সোমবার সকালে নবনির্বাচিত এমপিদের শপথ সন্ধ্যায় নেবেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিরোধী দল হিসেবে সংসদে কার্যকর ভূমিকা রাখবে জামাত। সরকারের গঠনমূলক সমালোচনায় গণতন্ত্র শক্তিশালী করার আশা আমিরের। জুলাইয়ের চেতনা সমুন্নত রাখার প্রত্যয়। অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে হচ্ছে তারেক রহমানের মন্ত্রিসভা, থাকবে চমকও, জানালেন বিএনপি নেতারা। সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়াই লক্ষ্য। প্রতিযোগিতামূলক হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোট পর্যবেক্ষণের পর জানালো ইইউ, শান্তিপূর্ণভাবে দলগুলো জয় পরাজয় মেনে নেয়ায় প্রশংসা। শীতের নির্জনতা কাটিয়ে প্রকৃতিতে বসন্তের রং, ফাগুন হাওয়ায় ভালোবাসার উৎসব। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বর্ণিল আয়োজন। নির্বাচনের জয় গণতন্ত্রকামী মানুষকে উৎসর্গ করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সব প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়নের ঘোষণা দিয়ে বলেন, যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। নিরাপদ দেশ গঠনে চাইলেন সব দল মতের সহযোগিতা। নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারম্যান হুঁশিয়ার করেন, কোনো অন্যায় বরদাস্ত করা হবে না। আহমেদ সালেহিনের রিপোর্ট। 2/3 বেশি আসন নিয়ে নির্বাচনে নিরঙ্কুশ জয়। দীর্ঘ 2 দশক সংগ্রামের পর ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠনের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নির্বাচন পরবর্তী আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সদ্য বিজয়ী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুরুতেই তিনি দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেয়। তারেক রহমান বলেন, এই বিজয় বাংলাদেশের মানুষের। এই বিজয় বাংলাদেশের, এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় গণতন্ত্রকামী জনগণের। আজ থেকে আমরা সবাই স্বাধীন। আমি দেশের সকল জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন। সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে আমরা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করেছে। এবার দেশ গড়ার পালা আমাদের। দেশ পুনর্গঠনের এই যাত্রায় আপনি, আমি, আমাদের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে অবশ্যই। নির্বাচন সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে গণতান্ত্রিক আন্দোলনে নিজ দলের নেতাকর্মী সহ জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের ত্যাগকে সম্মান জানান তারেক রহমান। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের 1.5 দশকেরও বেশি সময় পর দেশে পুনরায় জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। সব প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। দেশ পরিচালনায় সব দল ও মতের মানুষের সহযোগিতা চান তারেক রহমান। বলেন, এবার জনগণের বিশ্বাস ও ভালোবাসার প্রতিদান দেওয়ার পালা। নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই, দেশ গঠনে আপনাদের চিন্তা ভাবনা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পথ এবং মত ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের সাথে আমরা সবাই এক। আমি বিশ্বাস করি, জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। নোট অফ ডিসেন্ট সহ সই করা জুলাই সনদ বাস্তবায়নে তার দল প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তারেক রহমান। কয়েকটি বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে বিএনপি জুলাই সনদেও স্বাক্ষর করেছে। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, প্রত্যাশিত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। বিএনপি চেয়ারম্যান বলেন, কোনো অন্যায় বা বেআইনি কাজ বরদাস্ত করা হবে না। বিরোধ যেন প্রতিহিংসায় রূপ না নেয়, সেজন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। জানান, সবার জন্য আইন হবে সমান।
আমার বক্তব্য স্পষ্ট, যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো রকমের অন্যায় কিংবা বিয়ানি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, নির্বাচনে জিততে জনগণের মন জয় করাই ছিল বিএনপির মূল লক্ষ্য। আওয়ামী লীগ ইস্যুতেও কথা বলেন বিএনপি চেয়ারম্যান। ভারতের সাথে সম্পর্ক প্রসঙ্গে বলেন, দেশের স্বার্থ রক্ষা করাই হবে সব দেশের সাথে সম্পর্ক। 200-র বেশি আসন পাওয়ার জন্য আপনাকে কোনো ইঞ্জিনিয়ারিং করতে হইল কিনা? জনগণকে কনভিন্স করাটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং। আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা ছিল সেটা হচ্ছে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা, সেটাতে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। জনগণকে কনভিন্স করে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ এনশিওর করাটাই ছিল আপনার প্রথম প্রশ্নের উত্তর। উই হ্যাভ ক্লিয়ার্ড আওয়ারসেলফ রিগার্ডিং দি ফরেন পলিসি which is the interest of Bangladesh and the interest of Bangladeshi people comes first. ফ্যাসিবাদের হাত থেকে দেশকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। আর কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এজন্য আমরা সকলে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো এবং থাকতে হবে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন আমাদের সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রবিন, আপনাকে স্বাগতম এবং ফাগুনের শুভেচ্ছা। আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তো আমাদের বিএনপি দলের চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু আজকে প্রথম সংবাদ সম্মেলন করেছেন। তো এই বিষয়ে বিস্তারিত আপনার কাছে কি কি তথ্য আছে জানাবেন। আজকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যে সংবাদ সম্মেলন হয়েছে সেখানে কিন্তু তিনি যেমন একটি লিখিত বক্তব্য শুরুতে উপস্থাপন করেছেন, তার বাইরেও কিন্তু দেশি বিদেশি সংবাদ মাধ্যমের যে কর্মীরা ছিলেন, সাংবাদিকরা ছিলেন, তারা তাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেছেন এবং সেই জায়গাতে তিনি সেসবের জবাবও দিয়েছেন। তো তারেক রহমান তার আজকের যে বক্তব্য সেখানে মোটা দাগে যেই কয়েকটি বিষয় তিনি বলেছেন সেটি হলো যে বিভিন্ন রাজনৈতিক দল বা দলমত গোষ্ঠী নানাজনের মধ্যে মতপথের ভিন্নতা থাকতে পারে, কিন্তু যদি ভিন্নতা থাকে তারপরেও যে দেশের স্বার্থে সবাই এক, এবং একই সঙ্গে তিনি যে জনগণকে দেয়া বিভিন্ন প্রতিশ্রুতি সেটার কথাও কিন্তু উল্লেখ করেছেন তার সংবাদ সম্মেলনে। সেখানে তার 31 দফার কথা বলেছেন এবং একই সঙ্গে যে নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদে সই করা সে কথাটি উল্লেখ করেছেন এবং নির্বাচন ইশতেহারের প্রসঙ্গটা এনেছেন। তো সেই জায়গাতে তিনি বলেছেন যে জনগণকে দেওয়া যে প্রতিশ্রুতিগুলো সেগুলো যে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে এবং একই সঙ্গে নির্বাচন পরবর্তী অবস্থায় নেতাকর্মীদেরকে শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং কেউ যেন কোনো ধরনের সংঘাতে না জড়ান কিংবা কারো উস্কানিতে যেন না জড়ান, সে বিষয়ে নেতাকর্মীদের শান্ত ও সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছেন তারেক রহমান। আর একই সঙ্গে তার বক্তব্যে কিন্তু যে সরকারে গেলে তারা কোন কোন বিষয়গুলোর দিকে জোর দেবেন সে প্রসঙ্গগুলো কিন্তু এসেছে এবং তিনি বলেছেন যে দুর্নীতি দমন এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং জনগণের প্রতি যে জবাবদিহিতা সে বিষয়গুলোকে কিন্তু যে অগ্রাধিকার দেওয়া হবে। তার বাইরেও কিন্তু যে তারেক রহমান আজকে যে সংবাদ সম্মেলন করেছেন সেখানে বেশ কিছু বিষয়াশয়গুলো কিন্তু এসেছে, বিশেষ করে সরকার পরিচালনা করতে গেলে কোন কোন বিষয়ের ক্ষেত্রে তিনি কঠোর হবেন সেই এবারই প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হচ্ছেন, তো সেক্ষেত্রে আপনার কাছে কি কি তথ্য আছে? হ্যাঁ, তিনি যদি তার আজকের যে সংবাদ সম্মেলনে যে বক্তব্য দেওয়া সেখানে তিনি যে কটি বিষয়ের উপর জোর দেবে বা তার সরকার সেটিরও কিন্তু যে ইঙ্গিত দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখা হবে এবং কোনো ধরনের অন্যায় সেটিকে বরদাস্ত করা হবে না এবং যদিও অনেকের মধ্যে রাজনৈতিক বিরোধ থাকে সেটির জন্য প্রতিহিংসা কিংবা প্রতিশোধের রূপ না নেয়, সেই বিষয়টি কিন্তু তার বক্তব্যে উঠে এসেছে। এবং আওয়ামী লীগের বিষয়ে একটি প্রশ্ন উঠেছিল, সেখানে তিনি বলেছেন যে আওয়ামী লীগের বিষয়ে রুল অফ ল অনুযায়ী সিদ্ধান্ত, মোটামুটি এক বাক্যে তিনি সেই প্রসঙ্গের জবাব দিয়েছেন। এবং পররাষ্ট্র নীতি নিয়েও কিন্তু যে বিভিন্ন দেশের সাংবাদিকরা ছিলেন তারা আসলে যে নানান ধরনের প্রশ্ন করেছেন, তো সেই জায়গায় মোটা দাগে তার যে কথাটি ছিল সেটা হলো দেশ ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে এবং দেশ ও জনগণের স্বার্থের কথা বিবেচনা করে পররাষ্ট্রনীতি ঠিক করা হবে। নিবিড় একটু যদি জানাতে চাই যে নতুন সরকারের শপথ এবং যে নতুন সংসদের শপথ সেটি নিয়েও কিন্তু যে আমাদের কাছে কিছু তথ্য রয়েছে। দর্শক, আপনাদেরকে যদি জানাতে চাই যে সোমবার সকালে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এমপিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার সিএসি। এদিন সন্ধ্যায় শপথ নেবেন নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা। নতুন সরকারের শপথ অনুষ্ঠানে সার্বিক প্রস্তুতি নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিসভার শপথ আয়োজনে
অংশ নেবেন প্রায় 1000 অতিথি। শপথ নিতে ডাক পাওয়াদের জন্য গাড়ি প্রস্তুত সহ চলছে সার্বিক প্রস্তুতি। এরই মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। জাতীয় সংসদের 297টি আসনে যারা নির্বাচিত হয়েছেন তাদের নাম প্রকাশিত হয়েছে গেজেটে। নিবিড়। রবিন, নতুন যে সংসদ সদস্যরা আছেন এবং মন্ত্রিপরিষদ গঠন হচ্ছে, এদের শপথ সংক্রান্ত আর কি নতুন তথ্য আছে আপনার কাছে জানাবেন? যদি আপনাকে জানাতে চাই, মানে নতুন সরকারের যে শপথ নিয়ে মোটামুটি গত কয়েকদিন যাবতীয় একটি যে জল্পনা ছিল যে কখন শপথ হয় এবং বিশেষ করে সংসদ সদস্যদের যে শপথ নিয়ে কে তাদেরকে শপথ পড়াবেন সেটা নিয়ে কিন্তু একটু নানান আগ্রহের জায়গা ছিল। কারণ স্পিকার যেহেতু পদত্যাগ করেছেন এবং ডেপুটি স্পিকার কারাগারে রয়েছেন, তো সেই জায়গাতে সেটি নিয়ে কিন্তু যে নানান প্রশ্ন ছিল। তো এটি মোটামুটি একটু আভাস আমাদের কাছে এখন পর্যন্ত যে তথ্য রয়েছে সেটি হলো যে সোমবার সকালে নতুন সংসদ সদস্যদের শপথ পড়ানো হবে এবং এই শপথটি পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। একটু যদি আপনাদেরকে জানাতে চাই যে গেজেট প্রকাশের পর যে 3 দিনের মধ্যে স্পিকার কিংবা তার অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার সংসদ সদস্যদের যে শপথ পড়ানোর কথা রয়েছে, কিন্তু এই 3 দিন যদি অতিবাহিত হয়ে যায় তাহলে সেখানে যে বিধান রয়েছে সেটি অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়ানোর কথা। এবং সেটি আসলে যে দেখা যাচ্ছে যে সোমবার নতুন সংসদ সদস্যদেরকে প্রধান নির্বাচন কমিশনার তিনি শপথ পড়াবেন এবং একই দিন সন্ধ্যায় কিন্তু যে নতুন সরকার গঠিত হতে যাচ্ছে, অর্থাৎ নতুন সরকারের শপথ হতে যাচ্ছে, সেদিন সন্ধ্যায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী ধরেই নেওয়া হচ্ছে, যেহেতু সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ পড়ানো হবে এবং নতুন মন্ত্রী যারা তাদেরও শপথ পড়ানো হবে এবং এই শপথটি বঙ্গভবনে আয়োজন হবে এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি নতুন প্রধানমন্ত্রী এবং নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন। রবিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। স্টুডিওতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী ফারুক ভূঁইয়া। রবিন জানাচ্ছিলেন নতুন সরকার গঠনের শপথ গ্রহণ সহ অন্যান্য বিষয়ের তথ্যের কথা। সুশাসন প্রতিষ্ঠা করে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চৌকস মন্ত্রিসভা গঠন করবে বিএনপি। নবীন প্রবীণের সমন্বয় মন্ত্রিসভায় থাকবে চমক। বিকেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে যোগ দিয়ে দলের জ্যেষ্ঠ নেতারা আরও জানান, চ্যালেঞ্জ মোকাবিলা করে জনগণের আকাঙ্ক্ষা পূরণে সক্ষম ব্যক্তিরাই স্থান পাবেন মন্ত্রিসভায়। 2/3 বেশি আসনে জয়ী হয়ে সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। মন্ত্রিসভায় কারা আসছেন তা নিয়ে আগ্রহ সব মহলে। অবশ্যই চমক থাকবে। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, জনগণের আকাঙ্ক্ষা পূরণে সক্ষম ব্যক্তিদের নিয়ে মন্ত্রিসভা গঠন করবে বিএনপি। বাংলাদেশের মানুষ যে পরিবর্তনের আকাঙ্ক্ষা ধারণ করছিল, বিএনপির মধ্যে সেই পরিবর্তন পূরণের একটা সম্ভাবনা দেখে বিএনপিকে বিজয়ী করেছে। বিএনপি আগামী দিনের সরকার হবে জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য। যেমন উপযোগী সরকার দরকার, যেমন যোগ্য এবং অভিজ্ঞ সরকার দরকার, আমার ধারণা সেরকম সরকার হবে। স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, মন্ত্রিসভায় থাকবে নবীন ও প্রবীণের সমন্বয়। নিশ্চয়ই এমন একটি চৌকস মন্ত্রিসভা হবে যেটি দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা অর্থাৎ সবার আগে বাংলাদেশ, নতুন বাংলাদেশ এবং সুশাসনের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য তারেক রহমানের নেতৃত্ব দিবে এবং দেশের মানুষের সেবা করবে। বিএনপি মহাসচিব জানান, চমক থাকবে তারেক রহমানের মন্ত্রিসভায়। এটা বড় মুশকিল, এখনই চমকের কথা বলা যাবে না, তবে নতুন পরিবর্তনের চমক তো দেখা যাবেই। সোমবার সংসদ সদস্য ও মন্ত্রীদের শপথ গ্রহণের প্রস্তুতি নিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। কেমন হবে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভা তা নিয়ে চলছে নানা জল্পনা। সামনে আসছে অনেকের নাম, ইঙ্গিত মিলছে অভিজ্ঞ ও তারুণ্যের সমন্বয় হতে পারে নতুন মন্ত্রিসভা। একক এলাকা নয়, মন্ত্রিসভায় আঞ্চলিক ভারসাম্য রাখতে চায় বিএনপি। বিস্তারিত তুলে ধরছেন ফারুক ভূঁইয়া। রবিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 2 দশক পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে সরকার প্রধান বা প্রধানমন্ত্রী হিসেবে শপথের অপেক্ষায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভাবী প্রধানমন্ত্রীর সম্ভাব্য মন্ত্রিসভায় কারা থাকছেন তা নিয়ে জল্পনা সব মহলে। দলীয় সূত্র জানাচ্ছে, এবারের মন্ত্রিসভা হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রবীণ আর দক্ষ তরুণদের মিশেলে। একক কোনো এলাকা নয়, মন্ত্রিসভায় আঞ্চলিক ভারসাম্য রাখতে চায় বিএনপি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর মঈন খানদের মতন প্রবীণ নেতারা মন্ত্রিসভায় থাকবেন নাকি তাদেরকেও বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা হবেন তা নিয়ে আছে জল্পনা। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, ডাক্তার AJM জাহিদ হোসেনকে বিবেচনা করা হচ্ছে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে। 2001 থেকে 6 সরকারে থাকা অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, বরকতুল্লাহ বুলু, আনম এহসানুল হক মিলন থাকতে পারেন এবারের মন্ত্রিসভায়ও। আলোচনায় আছেন শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, ইশরাক হোসেন, ডক্টর রেজা কিবরিয়া। জোট সঙ্গীদের মধ্য থেকে আলোচনায় আন্দালিব রহমান পার্থ, ববি হাজ্জাজ, নুরুল হক নূর। নতুন সরকারের সঙ্গে কোনো না কোনোভাবে থাকতে পারেন বিএনপির এবারের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করা নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী। নতুন ক্যাবিনেটের সম্ভাব্য টেকনোক্র্যাট সদস্য হিসেবে আলোচনায় AKM ওয়াহিদুজ্জামান, হুমায়ুন কবির, মাহদি আমিন। পরবর্তী সংসদের স্পিকার হিসেবে শোনা যাচ্ছে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিনের নাম। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল সন্ধ্যা 7টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামাত আমিরের বাসায় যাবেন বিএনপি চেয়ারম্যান। এরপর বেইলি রোডে নাহিদ ইসলামের বাসায় যাবেন তিনি। নির্বাচন পরবর্তী সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ে তাদের সঙ্গে দেখা করতে যাবেন তারেক রহমান। বিরোধী দল হিসেবে সংসদে কার্যকর ভূমিকা রাখবে জামাত। জনগণের ক্ষমতায়নে সরকারের গঠনমূলক সমালোচনা করবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে এবং নাগরিক অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা রাখবে তার দল। বিস্তারিত শফিক মুন্সির প্রতিবেদনে। গণঅভ্যুত্থানের পর প্রথম জাতীয় নির্বাচন, অংশগ্রহণমূলক এমন নির্বাচনের দাবিতেই দীর্ঘ 1.5 দশক রাজনৈতিক লড়াই করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। হিসেব অনুযায়ী নির্বাচনে 68 আসনে জয়ী হয়েছে দলটির প্রার্থীরা। মোট 77 আসনে বিজয় লাভ করেছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। নির্বাচনী ফলাফল প্রকাশের পর সময় সংবাদের মুখোমুখি হন জামায়াত আমির। জানান দল নিয়ে তার আগামী দিনের পরিকল্পনার কথা। বলেন, জনগণের কণ্ঠস্বর হয়ে সংসদে ভূমিকা রাখবে জামায়াত। সরকারের গঠনমূলক সমালোচনা করে শক্তিশালী করবে গণতন্ত্র। যেহেতু আমাদের সরকার গঠনের এবার অন্তত সে সম্ভাবনা নাই, সবাই বুঝতেছি। রেজাল্টের রক্তকরণ হচ্ছে, জনগণ ভোট দিয়েছে আমাদেরকে, কিন্তু ফল চলে গেছে অন্যদিকে। এটা তো একেবারেই পরিষ্কার। দেশের বৃহত্তর স্বার্থে আমরা মনে করি যে যেটুকু আমরা পেয়েছি এইটা দিয়ে আমরা দেশের সেবা করতে পারবো এবং উদাহরণ আমরা সেট করতে পারবো। তাতে জনগণ বুঝতে পারবে যে সত্যিকার অর্থে কাদের প্রয়োজন তাদের জন্য। জামাত হবে বিবেক পরিচালিত বিরোধী দল, জামাত হবে জনবান্ধব বিরোধী দল, জামাত হবে দেশপ্রেমিক বিরোধী দল। আমরা দেশের স্বার্থে যদি সরকার কোনো উদ্যোগ নেয় আমরা সমর্থন করব। আবার যদি দেশ এবং জনগণের স্বার্থ বিঘ্নিত হয়, আমরা কোনোদিন তদ্বিবাহগিরি করি নাই, আমরা করব না। আমরা সেখানে জনগণকে সাথে নিয়ে সংসদের ভিতরে এবং বাইরে আমরা আওয়াজ তুলব। সংসদে গেলেও সরকারের অতিরিক্ত কোনো সুবিধা নেবে না জামায়াতের এমপিরা। স্থানীয় জনগণের পাশে থেকে এলাকার উন্নয়নে নিজেদের উজাড় করে দেবে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। আমাদের নৈতিক যে দায়িত্ব, দেশবাসীর প্রতি যে দায়বদ্ধতা আছে, বিরোধী দল তো দায়বদ্ধতা মুক্ত নয়। হয়তো সরকারি সুযোগ সুবিধা, সিদ্ধান্ত গ্রহণ, বাস্তবায়ন, এগুলো অনেক কিছু আমাদের হাতে থাকবে না, কিন্তু তারপরেও জনগণের জন্য কাজ করার সুযোগ তো আমাদের থাকবে। আমাদের 1 নম্বর অগ্রাধিকার হচ্ছে জনগণ, 2 নম্বর অগ্রাধিকার হচ্ছে জনগণ, 3 নম্বর অগ্রাধিকার জনগণকে নিয়েই আমাদের সব কিছু হবে ইনশাআল্লাহ। আমরা আগেই বলেছি আমাদের ইশতেহারে বক্তব্যে যে আমরা এমন বক্তব্য দিব না যেটা আমরা মানতে পারবো না বা মানব না। আমরা যা বলেছি ইনশাআল্লাহ আমরা এটা মানব উইথ ফুল কনফিডেন্স। যে কোনো ধরনের প্রতিহিংসা বর্জন করে দেশের সকল নাগরিকদের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতে জামায়াত ভূমিকা রাখবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন দলটির প্রধান। ভালো কাজে আমাদের সমর্থন, মন্দ কাজে আমাদের প্রতিবাদ। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ফরিদপুরে বাজার নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছেন।
মাদারীপুরে আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, আহত হয়েছেন 4 জন। এছাড়া কুমিল্লায় বিএনপি নেতার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অন্যদিকে মেহেরপুরে বিপক্ষ দলকে ভোট দেয়া নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে 2 জন আহত হয়েছেন। দাউ দাউ করে জ্বলছে আগুন, পুড়ছে বসতঘর। ফরিদপুরের ময়েনদিয়া বাজার দখলকে কেন্দ্র করে শনিবার সকালে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি বসত বাড়িতে ভাঙচুর, আগুন ও লুটপাট করা হয়। আহত হয়েছেন 20 জন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। আমরা বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছি এবং কয়েকজন অ্যারেস্টও আছে। আর এখন আমরা যৌথ বাহিনী মিলে আরো অভিযান জোরদার করছি। নাটোরের বড়াই গ্রামে বিএনপি জামাত সংঘর্ষে 5 জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয় 5টি বাড়ি। এদিকে সিংড়ায় ধানের শীষ ও স্বতন্ত্র সমর্থকদের মধ্যে সংঘর্ষে 5 নারীসহ অন্তত 9 জন আহত হয়। বাগেরহাটের কচুয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ওসমান সর্দার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে প্রাণ গেল 2 জনের। গুরুতর আহত হয়েছেন আরও 3 জন। বিস্ফোরণে আংশিক বিধ্বস্ত হয়েছে বাড়ি। ঘটনার পরই পুরো এলাকা ঘিরে রাখে পুলিশ ও বিজিবি। রাতের সময় আরও থাকছে। কাল ভারত পাকিস্তান সুপার ক্লাসিকো সোল্ড আউট হাই ভোল্টেজ ম্যাচের টিকিট 3 থেকে 4 গুণ বেড়েছে হোটেল ও বিমানের ভাড়া। বগুড়ায় বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ভাইকে ছুরিকাঘাত করে হত্যা করেছে বখাটেরা। এ ঘটনায় এলাকায় নেমেছে শোক। দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজনদের। ছেলেকে হারিয়ে থামছে না মা বাবার আহাজারি। বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বগুড়ায় জীবন দিতে হলো 19 বছরের তরুণ ফাহিমকে। শনিবার সকালে কর্মস্থলে যাবার জন্য বাড়ি থেকে বের হন ফাহিম হোসেন। পথে বগুড়া সদর উপজেলা পরিষদের সামনে পৌঁছলে হঠাৎ তার উপর হামলা করে বখাটে তনয়। এক পর্যায়ে ফাহিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সে। তাৎক্ষণিক আশপাশের মানুষ ছুটে গিয়ে ফাহিমকে আহত অবস্থায় উদ্ধার করে ভর্তি করে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। স্বজনদের দাবি, তনয় নামে ওই বখাটে প্রায় উত্ত্যক্ত করে আসছিল ফাহিমের বোনকে। এর প্রতিবাদ করায় কাল হলো তার। আমার নাতি একদিন ঠারকানির মেলাত গেছিল, ছোট ওরই 5 লাখ ছিল, ভাইয়েরা শাসন করছে। আর ডাকিয়া কষে, খবরদার আমার বোনির কাছে হাত করবো না, টাচ করবো না। বিভিন্ন হুমকি ডুমকি ফোনত। আমার এক ভাই আছে সেনাবাহিনী, তাকেও বন্ধু তার সাথে কথা বলেছে, তাকেও বলছে সরাসরি আমি ওকে মারমো তাই আজকে মারিয়েছে। এর আগে আমাকে চাকু মারছিল, দেখেন এখানে এখনো হয়ে আছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ জানিয়েছে হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে কাজ চলছে। দোষীকে আমরা ফাইন্ড আউট করেছি, চেষ্টা করছি, আমাদের টিম কাজ করছে। ইনশাআল্লাহ তাকে আমরা দ্রুত সময়ের মধ্যে আমরা আমাদের আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। পেশায় ঢালাই মিস্ত্রি ফাহিম শহরের মাটিডালি বিমানমোড় এলাকার বাসিন্দা ছিলেন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। এবার বাণিজ্যের সংবাদ। রাজধানীতে সরবরাহ সংকটে মুরগি ও সবজির বাজার। চাহিদা যোগান তত্ত্বে তাই বেড়েছে দামও। তবে রমজানের আগে ক্রেতাদের স্বস্তি দিচ্ছে স্থিতিশীল মুদিপণ্য। বিক্রেতারা বলছেন, নির্বাচনী ডামাডোলে এখনও জমে ওঠেনি রমজানের বেচাকেনা। রমজান শুরু হতে বাকি আর কয়েকটা দিন, তবে নির্বাচনী উত্তেজনায় এখনো বেচাকেনা জমে ওঠেনি রাজধানীর বাজারে। শনিবার কারওয়ান বাজার ঘুরে দেখা গেল চিনি, বেসন, মশলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ডালের দাম রয়েছে স্থিতিশীল। বাজার অনেকটা ফাঁকা। নির্বাচনটাকে কেন্দ্র করে এবছর আমাদের ওই বেচাকেনাটা একদমই নাই বলে চলে। যেমন আমদানি মালের বেশি হয়েছে, দাম কমছে, কিন্তু বেচা কিনা ওই ক্ষেত্রে নাই, বেচা কিনা কম। আপাতত তো স্বাভাবিক মনে হইতেছে, খুব বেশি আপ ডাউন হয় নাই। মুদি পণ্যটা মোটামুটি আলহামদুলিল্লাহ এখনো ভালো আছে। তবে সরবরাহ সংকটে চড়েছে সবজির বাজার। ক্রেতারা ক্ষুব্ধ হলেও বিক্রেতাদের দাবি, সরবরাহ না বাড়লে কমবে না দাম। কিছু কিছু সবজির দাম বেশি, যেরকম বেগুন, তারপরে শসা, লেবু, কাঁচামরিচ, এগুলোর দাম বেশি। সামনে রমজান মাস, এই উপলক্ষে কিছু কিছু সবজি মানুষ বেশি নিতে আছে, সেখানে সবজির ঘাটতি। সবজির বাজার অনেক হাই অবস্থা, আগের চেয়ে অনেক বাড়তি। যেরকম আমি গত 2 দিন আগে বেগুন কিনছি 30 টাকা কেজি, আজকে 80 টাকা কেজি। সরবরাহ সংকটে পড়েছে মুরগির বাজারও। সপ্তাহ ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 20 থেকে 50 টাকা। মাল আসে কম, বিক্রি হতেছে বেশি। এই সপ্তাহে মুরগির রেট অনেক বাড়তির মেইন কারণ হলো আপনার গাড়ি ঘোড়া 3 দিন অলরেডি বন্ধ হয়েছিল। তবে আগের দামে স্থিতিশীল চালের বাজার। রমজানেও স্বাভাবিক থাকার আশা বিক্রেতাদের।
অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। বাসন্তী রঙে ঋতুরাজকে বরণ করে নিল রাজধানীবাসী। ফাগুন হাওয়ায় ভালোবাসার উৎসবে মাতোয়ারা নানা বয়সী মানুষ। নির্বাচনের রেশ কাটতে না কাটতেই দেশ জুড়ে নতুন উৎসবের আমেজ, প্রকৃতিতে নবপ্রাণের স্পন্দন। নাচ, গান ও সুরের তালে বরণ করে নেওয়া হয় ঋতুরাজকে। মঞ্চ থেকে ভেসে আসা সুরের মূর্ছনা, কথামালায়ও বসন্ত আবাহন। শনিবার সকালে আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে নানা আয়োজনে চলে বসন্ত বরণ। মুকুলের মতন যেন সুবাস বয়ে নিয়ে আসে আমাদের দেশে। বাঙালির জীবনযাপনের মধ্যে সে রং সারা বছর ছড়িয়ে থাকে। আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে যেন মেলবন্ধনটা থাকে। সময় গড়ানোর সঙ্গে বসন্ত রং ছড়িয়েছে পুরো রাজধানীতে। বিকেলে বিভিন্ন বিনোদন কেন্দ্রে প্রিয়জন, বন্ধু বান্ধবকে সঙ্গে নিয়ে ভিড় করেন নগরবাসী। নির্বাচনের পর দেশে স্থিতিশীলতা ফিরে আসার প্রত্যাশাও ছিল সবার কণ্ঠে। নির্বাচন সুস্থ হয়েছে, সব মানুষের মধ্যে একটা প্রশান্তি আছে। সব সময় আমরা বসন্তের দিনে আসলে বাসা থেকে বের হতেই বাচ্চাদের নিয়ে অনেক ভয় শঙ্কা কাজ করে, তো এবার সেটা করেনি। নির্বাচন শেষ হয়েছে, নতুন সরকার আছে, নতুন বছর, নতুন বসন্ত, তাই আমরা ওইভাবে ঘুরতে বেরিয়েছি। এদিকে ফুল ব্যবসায়ীরা বলছেন 3 দিনের ছুটিতে সরবরাহ কম থাকলেও গত বছরের তুলনায় এবারের বেচাকেনা বেশ ভালো। এবার বেচাকেনা খুব ভালো, খুব ভালো। আমরা আসলে ওই পরিমাণ ফুলটা কিনতে পারিনি, কিন্তু কাস্টমার আসছে পর্যাপ্ত পরিমাণ, কিন্তু ধরেন বিক্রি করার জন্য যে প্রয়োজনীয় ফুল সেটা আমাদের কাছে কম। প্রকৃতির পালা বদলে নতুন কিছুর প্রত্যয়ে সামনে এগিয়ে যেতে চান সবাই। এবার উৎসবমুখর মানুষের কণ্ঠে উঠে এসেছে এক ভিন্ন বার্তা। নির্বাচনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে যে পরিবর্তন এসেছে, বসন্তের আগমন যেন সেই পরিবর্তনের প্রতীক। বসন্তের এই সতেজতা এবং নতুনত্ব যেন সারা বছর দেশ ও জাতির ওপর বিরাজ করে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। অজ্ঞাত পরিচয়ের মরদেহে ভরে উঠছে গাজার গণকবর। স্থানীয় সময় শুক্রবার রেড ক্রসের মাধ্যমে 53টি মরদেহ এবং প্রায় 86 ব্যাগ মানবদেহের অংশ হস্তান্তর করা হয়। এদিকে আগামী 19 ফেব্রুয়ারি ওয়াশিংটনে বোর্ড অফ পিস বৈঠকে গাজা নিয়ে নতুন পরিকল্পনার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে জাকার্তায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করে বোর্ড অফ পিসে ইন্দোনেশিয়ার যোগদানের সিদ্ধান্তের নিন্দা জানান ফিলিস্তিনপন্থীরা। দেখছেন রাতের সময়। ভারত পাকিস্তান সুপার ক্লাসিকো ম্যাচের উন্মাদনায় ভাসছেন সমর্থকরা। অল্প সময়ের মধ্যেই সোল্ড আউট হয়ে গেছে হাই ভোল্টেজ ম্যাচের টিকিট। 3 থেকে 4 গুণ বেড়ে গেছে কলম্বোর হোটেল ও বিমানের ভাড়া। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বসে খেলা দেখতে চান বেশিরভাগ দর্শক। ভারত পাকিস্তান ম্যাচ দিয়ে আবারও চাঙ্গা হয়ে উঠবে শ্রীলঙ্কার পর্যটন শিল্প, আশা দেশটির ক্রিকেট বোর্ড ও সরকারের। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্বাচনের জয়, গণতন্ত্রকামী মানুষকে উৎসর্গ করলেন তারেক রহমান। সব প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়নের ঘোষণা, যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা রক্ষায় জোর। সোম 9 মঙ্গলবার সকালে সংসদ ভবনে এমপিদের শপথ, বিকেলে নেবেন প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা। অভিজ্ঞ তারুণ্যের মিশেলে হচ্ছে তারেক রহমানের মন্ত্রিসভা। এবং বিরোধী দল হিসেবে সংসদে কার্যকর ভূমিকা রাখবে জামাত। সরকারের গঠনমূলক সমালোচনায় গণতন্ত্র শক্তিশালী করার আশা আমিরের। জুলাইয়ের চেতনা সমুন্নত রাখার প্রত্যয়। এ ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।